নমস্কার, আমি শান্তনু ভট্টাচার্য সংস্কৃত কলেজিয়েট স্কুল থেকে। আজকের ভূগোলের আলোচনায় থাকছে জেট প্রবাহ এবং ইএনএসও অর্থাৎ এল নিনো এবং সাদার্ন অসিলেশন। আমরা প্রথমে জেট প্রবাহ শুরু করলাম। জেট প্রবাহ হচ্ছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে একটা বিশেষ ধরনের পশ্চিমা বা কখনো কখনো পূবালি বায়ু প্রবাহ। একটা বিশাল বায়ু প্রবাহ জায়গা জুড়ে চলে, তার মধ্যে খুব ছোট জায়গা, মানে অনেক বড় নদীর মতো একটা চলছে বায়ু প্রবাহ, তার মধ্যে যে সরু জায়গা যেখানে নদীর বেগটা সবচেয়ে বেশি, সেইটা আসলে জেট প্রবাহের মতো। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে পশ্চিমা বায়ু প্রবাহের অন্তঃস্থ অংশে এক বা একাধিক সংকীর্ণ অধিকতর গতিশীল প্রবাহ চলমান থাকে। এরকম এক অধিক গতিশীল প্রবাহকে ট্রেভার্থা ও হর্ন, এটা দুজন বিজ্ঞানীর নাম, জেট প্রবাহ বলেন। এটা উচ্চ অক্ষাংশে অর্থাৎ 30 ডিগ্রির উত্তরে থেকে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানেও অর্থাৎ 30 ডিগ্রি দক্ষিণে আমরা যেখানে বাস করি সেখানেও এরকম জেট প্রবাহ দেখা যায়। সেগুলো পূবালি জেট প্রবাহ এবং সেগুলো আরো একটু উঁচু দিয়ে যায়। আমি একটা কথা বলে নিই, যেসব রেখাগুলো মোটা অক্ষরে লেখা আছে এবং যেসবগুলো বেঁকা অক্ষরে লেখা আছে, সেই লেখাগুলো কিন্তু বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন বায়ু প্রবাহের একটা ইতিহাস, বায়ু প্রবাহের সম্বন্ধে গবেষণা আমাদের উপস্থাপন করতে হয়। 1735 মানে পলাশির যুদ্ধের আগে ব্রিটিশ আইনজীবী জর্জ হ্যাডলি আয়ন বায়ু প্রবাহ, যেটা নিম্ন অক্ষাংশে ক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপে বয়, সেটার উৎপত্তি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এইখান দিয়ে আয়ন বায়ু প্রবাহটা এসে নিরক্ষরেখায় ওপরে উঠে যায়, আমরা জানি এখন যায়, এবং সেটা ওপরে উঠে গিয়ে মেরুতে নামে এবং তারপর আবার ঘুরে আসে। হ্যাডলি একটা কথা ভুল বলেছিলেন, এটা মেরুতে নামে না, অনেক আগে নামে। কিন্তু 1735 সালটা একবার ভেবে নিই, আমাদের কলকাতায় যেখানে আমরা বসে আছি বা পশ্চিমবঙ্গে যেখানে বসে আছি, সেই জায়গাগুলো কেমন ছিল সেটা ভাবলেই বোঝা যাবে যে হ্যাডলি কতটা ভালো কাজ করেছিলেন। বিজ্ঞানে তো থেমে থাকা নেই, যার জন্যে পরবর্তীকালে হ্যাডলির এই তত্ত্ব নিয়ে অনেক গবেষণা হয় এবং পরিমার্জন হয়। তখন দেখা যায়, আমরা এখন যেটা জানি, নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত 3টে বায়ু প্রবাহের কোষ বা পরিচলন কোষ আছে। তার মধ্যে একটা এই ক্রান্তীয় উচ্চচাপ বা উপক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপের দিকে এসে বায়ুটা উপরে উঠে গিয়ে আয়ন বায়ু প্রবাহ প্রত্যায়ন বায়ুরূপে আবার ক্রান্তীয় উচ্চচাপে নামে এবং নিচে নেমে আসে। এই বায়ুটা এখানে উচ্চচাপের যোগান দেয় বায়ু। আর উপক্রান্তীয় উচ্চচাপ থেকে আর একটা বায়ু পশ্চিমা বায়ুরূপে মেরুবৃত্তীয় নিম্নচাপে যায়, সেই বায়ুটা আবার উপরে উঠে সেখানে ওর বিপরীতে এসে এখানে নামে এবং দ্বিতীয় পরিচলন কোষ তৈরি করে। প্রথম পরিচলন কোষ যেটা রয়েছে সেটা হ্যাডলির নামেই দেওয়া হয়েছে, হ্যাডলি সেল বা হ্যাডলি পরিচলন কোষ। তারপরে ফেরেল সেল, ফেরেল যার সূত্র আছে তার নামে ফেরেল সেল। তারপরে আবার আরো উত্তরে গিয়ে মেরু উচ্চচাপ থেকে মেরু বৃত্তের নিম্নচাপে যে বায়ুটা বয় সেটা মেরু বায়ু, সেটা আবার উপরে উঠে গিয়ে আরেকটা সেল তৈরি করে, এটা পোলার সেল। 2 গোলার্ধে এগুলো আছে, একটি গোলার্ধে 3টি কক্ষ আছে, তাই একে ত্রিকোষীয় বা ত্রিকক্ষ বিশিষ্ট মধ্যরেখা অনুসারী বায়ু প্রবাহ। এই মধ্যরেখা কথাটার মানে হচ্ছে, আমরা আগের স্লাইড দেখি, এইগুলো হচ্ছে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। এই মধ্যরেখাগুলো সমান্তরালে প্রায় এরা বয় উত্তর থেকে দক্ষিণে। তাই আমরা তো জানি উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, বায়ু যেদিক থেকে আসে সেই অনুযায়ী তার নাম হয়, এবং সেগুলো উত্তর দক্ষিণ দক্ষিণ এরকম সব লেখা থাকে বলে এইটা উত্তর দক্ষিণে চলে বলে এরা মধ্যরেখার সমান্তরালে চলে। একটা কথা, হ্যাডলি ওই সময়ই একটা কথা ভেবেছিলেন, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের উত্তাপ প্রচন্ড বেশি পড়ে আর মেরু অঞ্চলে একেবারেই পড়ে না। এই উত্তাপের যে তারতম্য সেটা সাম্য আনার জন্য এই বায়ু প্রবাহ আসলে একটা
জিনিস যে এই উত্তাপটা নিয়ে গিয়ে ওখানে হাজির করে এবং উত্তাপটা সাম্য আনে। এটা আমাদের পরিচিত ছবি ক্লাস 10-এ। এটা আয়ন বায়ু, এটা পশ্চিমা বায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা, এটা উত্তর পশ্চিম পশ্চিমা, এদিক থেকে উত্তর পূর্ব মেরু এবং দক্ষিণ পূর্ব মেরু। এইগুলো এইখানটাই হচ্ছে হ্যাডলিস সেল, এইখানটা হচ্ছে ফেরেল সেল, এবং তারপরে এখানে হচ্ছে মেরু কোষ বা পোলার সেল। এখানে আমরা একটু উঁচু দিকে উঠে এলাম। ট্রেবার্থা এবং হর্ন তারা বায়ু প্রবাহ যাতে পরিচালিত হয় সেই সব নিয়ন্ত্রকগুলোর একটা তালিকা তৈরি করেছেন এবং সূত্র তৈরি করেছেন। এফ নেট মানে হচ্ছে বায়ু প্রবাহের মোট চালিকা শক্তি, সেটা কিছু জিনিসের সমষ্টি। সেই সমষ্টিগুলো হলো জি প্লাস পি ভি প্লাস পি এইচ প্লাস এম প্লাস সি। এই জি হচ্ছে অভিকর্ষ শক্তি, পি ভি হচ্ছে উল্লম্ব বায়ুচাপীয় ঢাল, পিএইচ হচ্ছে অনুভূমিক বায়ুচাপীয় ঢাল, এম হচ্ছে ঘর্ষণ শক্তি, সি হচ্ছে কোরিওলির প্রভাব। এইখানে পিভি এই ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে বায়ুচাপ সবচেয়ে বেশি, আর যত পাহাড় চূড়ার দিকে উপরে উঠে যেতে থাকবো তত বায়ুচাপ ক্রমাগত দ্রুত কমতে থাকবে। তো মনে করা যাক এখানে বেশি চাপ, আবার হিমালয়ের উপরে মাউন্ট এভারেস্টের কাছে নিম্নচাপ। তাহলে কি হবে? বায়ুত্ব ধর্ম উচ্চচাপ থেকে নিম্নচাপে যাওয়া, দুঃখিত, উচ্চচাপ থেকে নিম্নচাপে যাওয়া। তাহলে এই উচ্চচাপ থেকে যে নিম্নচাপে যাবে তাহলে এখানকার বায়ু তো সব উঠে গিয়ে হিমালয়ের মাথায় গিয়ে জড়ো না, তা হবে না। তার কারণ অভিকর্ষ শক্তি বায়ুকে টেনে রেখেছে। তাই জি এবং পিভি পরস্পরকে ব্যালেন্স করে। আর এম হচ্ছে ঘর্ষণ শক্তি। এটা আমরা জানি বনভূমির মধ্যে দিয়ে যদি বায়ু বয় তাহলে গাছে গাছে ধাক্কা লেগে তার গতিবিক্ষেপ হয়, গতি কমে যায়, এরকম সব ব্যাপার ঘটে। পাহাড়ের গায়ে লেগেও হয়, আমাদের শহরগুলোতে বড় বড় বাড়িতে ধাক্কা লেগে হয়। কিন্তু যত ওপরে উঠে যাব তত কিন্তু এই গতিটা কমতে থাকবে, এই ঘর্ষণ শক্তিটা কমে যাবে। এবার আসি পিএইচ এবং সি। এই দুটো কিন্তু সর্বদা প্রভাবশালী। পিএইচ মানে অনুভূমিক বায়ুচাপীয় ঢাল, এই যেমন উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ। আর তারই পরিপূরক হিসেবে কাজ করে কোরিওলির প্রভাব। কোরিওলির প্রভাবটা কিরকম? এটা হচ্ছে মনে করা যাক একজন বিরাট বড় দৈত্য, সে পৃথিবীর উপরে দাঁড়িয়ে একদম উপর থেকে দেখছে, মানে গ্লোবকে আমরা যেমন দেখি সেরম ভাবে দেখছে। দেখে তার হাতে একটা চক নিল, চকটা নিয়ে সে উত্তর মেরুর পাশাপাশি দাগ কাটতে গেল। সে দাগ কাটতে যাচ্ছে, যতবার সোজা ততবার দাগটা বেঁকে যাচ্ছে। এরকম ঘূর্ণনশীল পৃষ্ঠে কখনো এরকম সোজা দাগ টানা যায় না, কারণ তার উপরে একটা ছদ্ম বল তৈরি হয়। আমরা একটা ভিডিও দেখিনি, এটা ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বা এমআইটির তৈরি একটা ভিডিও, আমরা একটু সেটা দেখে নিই। এখানে এই ফ্রেমটা দুটো চেয়ার আছে, দুজন বসে আছে, দুজনের হাতে বল আছে। এই ফ্রেমটা ঘুরবে, আর এখানে একটা ক্যামেরা রাখা আছে, সেটা স্থির অবস্থায় আছে। মানে বাইরে থেকে এই ঘোরার বাইরে থেকে কেউ একজন স্থির অবস্থায় এটা দেখছে। দু ছেলে আছে, দুজনের দিকে বল দিচ্ছিল, বলটা হাতে হাতে চলছিল। কিন্তু এইবার বলটা বেঁকে যাচ্ছে, বলটা আর কেউ ধরতে পারছে না। এই বলটা ছুড়লো, বেঁকে গেল, ধরতে পারলো না। এরকম ভাবেই এখন বল পেলে এরকম ধরে যাবে। আসলে কি, ক্যামেরাটা এখানে লাগানো আছে, এবার বলটা এরকম বেঁকে যাচ্ছে। আসলে বলটা বেঁকছে না এরা বেঁকছে? দেখি, মনে হচ্ছে বলটা বেঁকে যাচ্ছে। আচ্ছা, একটু দেখা যাক। এই বলটা কিন্তু আসলে সোজা যাচ্ছে, আর ওরা বেঁকে গেল। বলটা যেদিক থেকে গিয়েছিল এই ওর হাতে দিতে গেল, কিন্তু বলটা বেঁকে গেল। বলটা সোজা গেল, ও বেঁকে গেল। এইবার হচ্ছে ক্যামেরা এবারে তোলা হলো কিন্তু এই রোটেটিং প্ল্যাটফর্মের উপর। এবার কিন্তু ক্যামেরা দেখছে এই রোটেটিং প্ল্যাটফর্মের মতো, এরা যেমন দেখছিল। এইবার বল এবার মনে হচ্ছে বেঁকে যাচ্ছে। বল এইবার ক্যামেরায় দেখলে মনে হচ্ছে বলটা বেঁকে যাচ্ছে। হ্যাঁ, সত্যি বলটা ক্যামেরার কাছে বেঁকে যাচ্ছে। আমরা পৃথিবী পৃষ্ঠে থাকাকালীন আমাদের কাছে বায়ু প্রবাহ এইভাবেই বেঁকে যায়, এইভাবেই বেঁকে যায়, কিন্তু আসলে সেটা সোজাই চলে। একে বলে কোরিওলি প্রভাব। এইটা হচ্ছে কোরিওলি প্রভাব। আমরা আমাদের যা দেখা হয়ে গেছে। এবার আমরা ভিডিওটাকে থামিয়ে দিই, থামিয়ে দিয়ে নতুন করে আমরা অন্য দেখি।
এখন অনুভূমিক বায়ুচাপীয় ঢাল, এটা হচ্ছে উচ্চচাপের জায়গা। বায়ু যদি জমে যেত, যেমন নেপচুনে জমে আছে, তাহলে এখানে পাহাড় হয়ে যেত। এটা নিম্নচাপের জায়গা, এখানে বায়ু নেই, তাহলে একেবারে সমুদ্র হয়ে যেত। তো পাহাড় থেকে নদীর জল বা কিছু ছাড়লে সেটা সমুদ্র দিকে গড়িয়ে যাবে, এখানে উচ্চচাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে যাবে, এটাকে বলে অনুভূমিক বায়ুচাপীয় ঢাল। এবার হচ্ছে ত্রিবার্থ এবং হর্নের বই থেকে নেওয়া ছবি। এটা একটা আদর্শ পরিবেশ এবং এটা উচ্চস্তর, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ঘটে। এখানে বায়ু সমচাপ রেখাগুলো, এই সমান চাপ বিশিষ্ট রেখাগুলো, সমান বায়ুচাপ বিশিষ্ট রেখাগুলো, সমচাপ রেখা বা আইসোবার, এগুলো পরস্পর সমান্তরালে আছে। এখানে 708, এখানে 704, এখানে 700। তাহলে কি হলো, এখানে মিলিবার, এখানে এই হাই প্রেশারটা আছে এইদিকে, উচ্চচাপ এখানে লো প্রেশার, তাহলে বায়ুচাপীয় ঢালটা এদিক থেকে এদিকে। তাহলে বায়ুচাপীয় ঢাল পিএইচ 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 দেখানো আছে। বায়ুচাপীয় ঢাল ধরে বায়ু প্রবাহটা যেতে গেল, করিওলি প্রভাব তাকে একটু হেলিয়ে দিল। যত মেরুর দিকে যাচ্ছে তত করিওলির প্রভাব বাড়ছে। এক সময় গিয়ে করিওলির প্রভাবটা এত বেড়ে গেল যে বায়ুচাপীয় ঢাল যেদিকে, করিওলির প্রভাবটা উল্টো দিকে। তাহলে বায়ু প্রবাহটা কোন দিকে যাবে, এই দুটোর টানে একদম এরকম সোজা চলবে, কখনো লো প্রেশারে পৌঁছতে পারবে না। এইভাবেই বায়ুটা চলবে, এটা মনে রাখার দরকার। কখনোই লো প্রেশারে পৌঁছতে পারবে না, পুরোপুরি বায়ুটা এভাবেই চলবে। একে বলা হয় জিওস্ট্রপিক বায়ু প্রবাহ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখানে সংজ্ঞাটা দেয়া আছে। কি সংজ্ঞা? না, কোনো কোনো ক্ষেত্রে আদর্শ পরিবেশে সমচাপ রেখাগুলো যখন পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়, তখন বায়ু প্রবাহ এবং বায়ু প্রবাহের অনুভূমিক চাপীয় ঢাল এবং করিওলি প্রভাব, এরা পরস্পরের পরিপূরক হয়ে যায়, পরস্পরের তুলনার বিপরীতে চলে, তখন বায়ু প্রবাহ সমচাপ রেখাগুলো সমান্তরালে চলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবারে এটা উত্তর গোলার্ধে সবসময় ডান দিকে যায় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে যায়। এদিকে দেখা যাচ্ছে পিএইচ এদিকে, সি এদিকে, আর ভেলোসিটি যাচ্ছে বা ভেক্টর যাচ্ছে এইদিকে, এদিকেও তাই, ভেক্টরটা এইদিকে যাচ্ছে। তার মানে লব্ধি বেগটা বায়ুর হবে উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে, কিন্তু উভয় ক্ষেত্রেই বায়ুচাপ রেখাগুলো বা সমচাপ রেখাগুলো সমান্তরালে যাবে। এবারে হচ্ছে একটু অন্যরকম পরিবেশটা, এটা কিন্তু সমান্তরালি। এখানে একটা কম্পাস রেখে যদি আমি খাতার উপরে প্রথমে একটা ছোট সার্কেল আঁকি, তারপরে আরেকটা বড় সার্কেল আঁকি, তাহলে প্রত্যেকটা প্রায় সমান্তরাল সমান দূরত্ব রেখে চলে। এইরকম অবস্থায় এই দিকে এই লাল রেখাগুলো হচ্ছে করিওলির বল, আর এইটা হচ্ছে বায়ুচাপের অনুভূমিক ঢাল। কোন দিকে ঘুরবে, এই দিকে ঘুরবে। এই দিকে কোন দিকে ঘুরছে সেটা দেখার জন্য আমাদের এই দিকটা সুবিধা। আমরা যেদিকে মুখ করে বসে আছি স্ক্রিনের দিকে, বায়ুটা যদি এই দিকে যায়, আমার ডান হাতের দিকটা এইটা বায়ু প্রবাহটা ডান হাতে উত্তর গোলার্ধে বেঁকে গেল। এবার বায়ু প্রবাহটা কিন্তু এইভাবে ঘুরতে থাকবে, কখনো লো প্রেশারে পৌঁছতে পারবে না, এটা কিন্তু মনে রাখা দরকার। এর পাশ দিয়ে ঘুরতে থাকবে, এভাবেই ঘুরতে থাকবে, এভাবেই ঘুরতে থাকবে, এটা কখনো যাবে না। এটা দক্ষিণ গোলার্ধের একই ব্যাপার। এখানে আবার এইটা দেখি, এটা এদিকে মুখ করে, স্ক্রিনের দিকে মুখ করে আমরা বায়ু প্রবাহটা দেখছি। আমার পিঠের দিক থেকে বায়ুটা আসছে, স্ক্রিনের দিকে চলে যাচ্ছে। এখন বায়ু প্রবাহ মানে বায়ুচাপের অনুভূমিক ঢালটা, কিন্তু বায়ুটা যাবে কোন দিকে, এর বাঁ দিকে। দক্ষিণ গোলার্ধে তো আমরা জানি এটা বাঁ দিকে যায়, তাই সেই রকম ভাবেই যাবে। এখন এখন এরপরে আমরা তারপরে যাচ্ছি, দেখি। আচ্ছা, এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চলছে, আর এটা ঘড়ির কাঁটার দিকে চলছে। আমরা একটু এটা দেখে নিই। যাই হোক, এবারে আমরা পরের এতে আসি। আমরা এটা একটা র্যাক চিন্তা করছি। এই র্যাকটা এবার একটু ভেবে নিতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা এতদিন যা পড়েছি সেটা সমুদ্র পৃষ্ঠের ওপরে যত আয়ন বায়ু, পশ্চিমা বায়ু বা আকস্মিক বায়ু প্রবাহগুলো, সেগুলো সব সমুদ্র পৃষ্ঠে চলে। ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাত আমরা যেটা পড়েছি সেটা সমুদ্র পৃষ্ঠেই চলে। কিন্তু এর ওপরের যে অংশটা, ট্রপোস্ফিয়ারের আরো উপরের অংশ, তারপরে ট্রপোপজ, আমরা এখন যে বায়ু প্রবাহ পড়ছি, জেট বায়ু প্রবাহ, সেটা চলে এইখান দিয়ে। সেটা চলে প্রায়, এটা কোনো জায়গায় মেরুতে এটা 7-8 কিলোমিটারের মধ্যে থাকে ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে। আর বেশি উচ্চতায় মানে নিরক্ষরেখায় এটা 17-18 কিলোমিটার উপরে চলে। এখানে 5 কিলোমিটারের জায়গাটা আমরা দেখিয়েছি। আমরা এখন যেটা পড়তে যাব সেটা এইখান থেকে এইখানের আলোচনা বায়ু প্রবাহের হবে।
বায়ুপ্রবাহ এখানে আমরা দেখছি একটা আদর্শ পরিবেশ, এখানে 1000 মিলিবার, এখানে 1000 মিলিবার, ওপরে 300 মিলিবার, 300 মিলিবার বায়ু স্তম্ভ। এরকম অবস্থা থাকলে দু জায়গায় চাপ সমান, বায়ু প্রবাহ হবে না। এবার আমরা বাকিটা পড়ার আগে, বায়ু প্রবাহ পড়ার আগে আমরা একটু দেখে নিই। এখানে 15 কেজি ওজনের বাটখারা রয়েছে, আর এখানে তুলো রয়েছে 15 কেজি ওজনের। একই এইটুকু, এখানে যতটুকু জায়গায় রাখা হয়েছে এখানে ততটুকু জায়গায় রাখা হয়েছে। 15 কেজি তুলোটা উঁচু হয়ে যাবে, এটা আমরা বুঝতেই পারছি। এখন কথা হলো, কেন না যাবে না, এর ঘনত্ব বেশি, একক আয়তনে এর ভর বেশি, এর কম। এখন এই অবস্থায় এখানে 15 কেজি দুজনেই চাপ দিচ্ছে। তুলোটা যেহেতু ওপর থেকে এখানে আছে, তাহলে নিশ্চয়ই এখানেও তুলোটা কিছুটা চাপ নিচ্ছে। এইখানে এই তুলোটা সরিয়ে দিলে তো এখানে চাপ কিছুটা কমে যাবে, তাহলে এইখানে তুলোটা কিছু চাপ আছে, একেবারে চাপ নেই তা নয়, সে 5 কেজি হলেও আছে, 2 কেজি হলেও আছে। কিন্তু এখানে তো বাটখারাটা শেষ, তাহলে এর উপরে কিসের চাপ থাকবে? বায়ুচাপ বাদে আর কিছু থাকবে না, মানে সেটাকে আমরা ধরছি না এখন, তাহলে এখানে চাপটা থাকবে না। শীতল বায়ু ঘনত্ব বেশি, তাই শীতল বায়ু স্তম্ভটা ছোট হয়। উষ্ণ বায়ুর ঘনত্ব কম, তাই সেখানে অনেক স্তম্ভটা উঁচু হয়। আমরা একটা উদাহরণ নিলাম, দেখি এই শীতল বায়ু, এই উষ্ণ বায়ু। শীতল বায়ুর এখানে 415 মিলিবার হতে পারে, দু জায়গায় 1000 মিলিবার চাপ আছে। শীতল বায়ু এই পর্যন্ত স্তম্ভ হলে এখানে 415 মিলিবার হতে পারে, কিন্তু উষ্ণ বায়ুর ক্ষেত্রে এটা ওই তুলোর মতোই অনেকটা উপর পর্যন্ত থাকবে, 415 মিলিবারটা উপরে উঠে গেল। তাহলে তাই যদি হয়, তাহলে 415 মিলিবারের এইখানের যে বায়ুটা, এটার তো কিছু একটা চাপ থাকবে, ধরে নিলাম সেটা 5 মিলিবার, খুব কম। তাহলে সেই 5 মিলিবারটা এর উপরে এসে এখানে তো 420 মিলিবার হয়ে যাবে যোগ করে। তাই এইখান থেকে বায়ু প্রবাহটা কিন্তু এবার এই দিকে যাবে, এই বায়ু প্রবাহ শুরু হচ্ছে। ত্রিবার্থের বইয়ের উদাহরণ একই, এখানে 310 লেখা আছে, 300 লেখা আছে, 300 মিলিবারটা এইখানে, ওখানের মতোই এখানে 300 মিলিবারটা একটু উঁচুতে রয়েছে। 310 মিলিবার থেকে বায়ু প্রবাহ এদিকে শুরু হলো, পিএইচ মানে অনুভূমিক বায়ুচাপীয় ঢাল এখানে হতে শুরু হলো। আসলে এখানে বায়ু প্রবাহটা যেরকম ছিল সেটাকে একটু গরম হয়ে গেছে, গরম হয়ে গিয়ে উপরে উঠে গেছে, বেড়ে গেছে, আয়তনে বেড়ে গেছে, তাই 300 মিলিবারটা উপরে উঠে গেছে। এইটা কথা হচ্ছে, এই যে ব্যাপারটা আমরা দেখছি এখানে, এটাকে বলা হয় উষ্ণ কেন্দ্রীন উচ্চচাপ, আর এটাকে বলা হয় শীতল কেন্দ্রীন উচ্চচাপ। ওয়ার্ম কোর হাই, কোল্ড কোর হাই। এবারে এইখান থেকে বায়ু প্রবাহ উপরে প্রথমে হতে শুরু করলে তো এখানে ক্রমাগত বায়ু এসে জমছে, আর এখান থেকে তো ক্রমাগত বায়ু খালি হচ্ছে। তাহলে এখানে কি হবে, এখানে ক্রমাগত বায়ুর চাপ বাড়বে, 1005 মিলিবার হয়ে গেল, আর এখানে 995 মিলিবার হয়ে গেল। তাহলে এবারে এখানে উচ্চচাপ, এখানে নিম্নচাপ, তাহলে এখান থেকে বায়ু প্রবাহ এরকম ভাবে চলতে থাকবে। তাহলে বায়ু প্রবাহ এই পিএইচটা এইদিকে আর এর পিএইচ এইদিকে, এইভাবে বায়ু প্রবাহগুলো চলতে থাকবে। এবারে আমরা একটা জায়গা দেখি, এখানে আমরা 500 মিলিবারের ওই তলটা দেখলাম, এরকম বেঁকে গেছে, ওরকম ওখানে যেমন দেখছিলাম উষ্ণ বায়ুটা উঁচু, এটা নিয়ে এখানে উঁচু। তো উষ্ণ বায়ুটা এখানে 500 মিলিবার চাপ দিচ্ছে, এখান থেকে এভাবে ক্রমাগত শীতল বায়ুর দিকে যাচ্ছে, 500 মিলিবার চাপটা এখানে কমে যাচ্ছে, এখানে নিচে নিচে নেমে যাচ্ছে, 500 মিলিবার চাপটা এখানে নিচে নেমে যাচ্ছে, এখানে এখানে এই তলটা থাকবে, এখানে এই তলটা থাকবে 500 মিলিবার, মানে এই রেখা বরাবর এখন 500 মিলিবার বায়ুচাপ রয়েছে। উপর থেকে যে চাপ পড়ছে তাতে এইখান বরাবর এইসব বিন্দুগুলোতে, এই রেখার উপরের বিন্দুগুলোতে 500 মিলিবার চাপ। এখন এই 500 মিলিবার চাপ যদি এখানে হয়, তাহলে এই জায়গাটায় কত হবে? এই জায়গাটায় নিশ্চয়ই ওই 5 মিলিবারের মতো বেড়ে গেছে, যাই হোক অল্প কিছু বাড়ছে, 510 মিলিবার হয়ে গেছে। উচ্চতা কিন্তু 5500 মিটার সব জায়গায়। এইবার এটাকে যদি এখান থেকে এই পাশে সরিয়ে আনি, তাহলে এইখানে দেখো, এটা হচ্ছে এইখানে 500 মিলিবার, কিন্তু এইখানে এসে তো বায়ুটা কম চাপ হয়ে যাবে, এখানে 500, এখানেও 500 তো হতে পারে না, এটা আরো উপরে আছে, এখানে কম চাপ হবে 490 মিলিবার। তাহলে এইটা বরাবর যদি আমরা একটা তল কল্পনা করি, এবার তলটা দেখে নিই, এই তল তৈরি হলো, তাহলে এখানে অবতল নিম্নচাপ, এখানে উচ্চচাপ, নিচে হয়তো সমান চাপই চলছে, কিন্তু এটা উষ্ণকেন্দ্রীয় উচ্চচাপ, তাই এর বেশি। এইটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের আসলে সীমা তৈরি হয়ে গেল, ট্রপোপজ, ওই দ্বিতীয় শেল আমরা বলেছিলাম, ওটা একই উচ্চতায় থাকে না। আমরা পৃথিবীতে 7টা বায়ুচাপ বলয় দেখি, ওই নিরক্ষীয় নিম্নচাপ, উপক্রান্তীয় উচ্চচাপ, মেরুবৃত্তে নিম্নচাপ, এরকম ভাবে মেরু উচ্চচাপ এরকম ভাবে ধরি। কিন্তু প্রায় 10 কিলোমিটার উচ্চতায় ক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ থাকলেও মেরুতে নিম্নচাপ বিরাজ করে। কি করে করে?
এই হচ্ছে অক্ষাংশ, 0 ডিগ্রি অক্ষাংশ, বাতাস গরম। এখানে যদি সব জায়গাটাই যদি 1000 মিলিবার আমি ধরে নিই একরকম থাকে, তাহলে এখানটায় উচ্চচাপ তৈরি হচ্ছে, এই জায়গাটায় বায়ুটা অনেক ওপরে, আর এখানের উচ্চচাপে কিন্তু বায়ু প্রবাহ, বায়ুর এই ট্রপোস্ফিয়ারটা অনেক নিচে। তাহলে কি হলো, এখান থেকে বায়ু তো এইদিকে প্রবাহিত হতে চেষ্টা করবে, বিশেষত যেসব জায়গায় খাড়াই ঢাল রয়েছে, এই খাড়াই ঢালগুলোতে ভয়ঙ্কর জোরে বায়ু প্রবাহ হতে শুরু করবে। এগুলোই হচ্ছে মেরুর জেট, এগুলোই হচ্ছে জেট। এর গতি কখনো কখনো 500 কিলোমিটারেরও বেশি ঘন্টায় হয়ে যায়। আমরা সেই জেট বায়ুর কথাই করছি। মেরুর জেট, মেরুবৃত্তের জেট, উপক্রান্তীয় জেট, এটা ব্যারি এবং চোরলের বই থেকে নিয়ে আঁকা হয়েছে, ওদের অনুকরণে আঁকা হয়েছে। এখানে উচ্চতাগুলো দেওয়া রয়েছে, এখানে ট্রপোস্ফিয়ারের উচ্চতাগুলো এখানে দেখো প্রায় 14-15 কিলোমিটার, আর এখানে ওই 6-7 কিলোমিটারের মতো। এটা হচ্ছে দক্ষিণ মেরুর। এখানে বায়ুচাপের রেখাগুলো এগুলো দেখানো হয়েছে। এখানে বায়ুচাপ রেখাগুলো দেখো কত ঘন 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 দাঁড়িয়ে গেছে। এখানটায় বায়ু প্রবাহ হবে, ওই যেমন জেট, এখানে একটা তাহলে জেট হবে। আর উত্তর গোলার্ধে কিন্তু এরকম দুটো গোল তৈরি হয়, এগুলোকে বলা হয় ভর্টেক্স। ভর্টেক্সের একটা সোজা উদাহরণ, বালতির মধ্যে জল রেখে হাত দিয়ে ঘুরিয়ে নেবে, দেখবে যে একটা ভেতরটা ডুবে যাওয়ার মতো ব্যাপার হবে, ওইটাকে বলা হয় ভর্টেক্স, আবর্তন। আচ্ছা, এইবারে উচ্চস্তরে পশ্চিমা প্রবাহ। শীতকালে এই নিম্নচাপ গভীরতর হয়। এই যে নিম্নচাপ আমরা দেখছি, এটা শীতকালে বাড়ে, এবং তখন এই নিম্নচাপকে কেন্দ্র করে মধ্য অক্ষাংশের উপক্রান্তীয় অঞ্চলের ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের পশ্চিমা বায়ু প্রবাহ, এখানে সবটাই পশ্চিমের দিকে বয়, গ্রেডেন্ট বায়ুরূপে বহমান থাকে। স্লাইড 13 মানে আমরা যে গ্রেডেন্ট উইন্ডের এটা দেখেছিলাম, ওইখানটা একবার দেখে নিই। ওখানে কিন্তু বায়ু প্রবাহটা এইভাবে আমরা দেখাচ্ছিলাম, এটা এইভাবে হবে না, এটা এরকম বেগতে 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 নদীর মতো মিয়েন্ডার করে করে বয়। কেন মিয়েন্ডার করে বয়? এটা ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী হয়। আমরা কৌণিক ভরবেগের নিত্যতা সূত্র অনুযায়ী হয়, ওটা আমরা এখন আলোচনায় যাচ্ছি না, ওটা অন্য কোনো সময় হবে। এবারে এইটা প্রসঙ্গত উল্লেখ্য, উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে বায়ুমণ্ডলের সমস্ত উচ্চতায় বায়ু প্রবাহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। একটু উঁচু দিকে এই প্রশ্নটা খুব বেশি হতো, কিন্তু তোমাদের জন্য তত ইম্পর্টেন্ট নয়। রসবি তরঙ্গ 35 থেকে 55 ডিগ্রি অক্ষাংশতে, ওই যে জায়গাগুলোতে আমি বললাম গ্রেডেন্ট উইন্ডগুলো, ওই যে বেঁকে বেঁকে বয়, ওখানেই একটা তরঙ্গ তৈরি হচ্ছে। ওই যে বেঁকে বেঁকে যাচ্ছে, ওটাকে তরঙ্গ বলা হচ্ছে। হ্যাঁ, একটু মিয়েন্ডারের মতো ঢেউ খেলে খেলে যাচ্ছে, তাই তরঙ্গ বলা হচ্ছে। এটা কার্ল রসবি তার এতে প্রথম উদ্ভাবন করেন এই কথাটা, যার জন্য এটাকে রসবি তরঙ্গ বলা হয়। এই তরঙ্গের দৈর্ঘ্য সময়ের সঙ্গে পরিবর্তনশীল, এটা একটু ইম্পর্টেন্ট। এইবারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জোনাল ইন্ডেক্স। রসবি তরঙ্গ যখন মেরুর দিকে সরে প্রবাহিত হতে থাকে, তখন তার চলন অপেক্ষাকৃত সরল হয় এবং গতি বেশি হয়। এই অবস্থাকে হাই জোনাল ইন্ডেক্স বলে। ক্রমাগত গতি কুটিল হয় ও বাঁকগুলো ক্রমাগত বেশি বক্রতা বিশিষ্ট হয়ে ওঠে কখন? যখন এটা ক্রমাগত দক্ষিণ দিকে বা মেরুর দিক থেকে নিরক্ষরেখার দিকে সরে আসে। উত্তর দক্ষিণ না বলে দুটো গোলার্ধ বললে, উত্তর গোলার্ধে উত্তর দিকে হাইজোনাল ইন্ডেক্স, কিন্তু দক্ষিণ গোলার্ধে দক্ষিণ দিকে হাইজোনাল ইন্ডেক্স, দক্ষিণ মেরুর দিকে। যত মেরুর দিকে থাকবে তার গতি বেশি, বক্রতা কম। যত মেরুর থেকে দূরে চলে যাবে তত তার বক্রতা বাড়বে এবং কমে যাবে, গতি কমে যাবে, লো জোনাল ইন্ডেক্স হবে। এই যে এখানে এটা রফিক আহমেদের বই থেকে নেওয়া হয়েছে, ইনি লা ক্রস উইসকনসিনের প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর। এখানে এই যে জায়গাটা দেখানো হচ্ছে, অনেকগুলো অ্যারো দেখানো আছে, এর মধ্যে সাদা জায়গাটা হচ্ছে জেট। রসবি তরঙ্গের মধ্যে যে সরু জায়গা হয়, যেখানে প্রচন্ড পরিমাণ স্রোতটা থাকে, সেইটাই হচ্ছে জেট। এইবার এই রসবি তরঙ্গটা এখন মেরুর দিকে আছে, এটা উত্তর মেরু। এইবারে এখন এই বাঁকটা কম আছে, গতি বেশি আছে, এটা হচ্ছে হাইজোনাল ইন্ডেক্স। হাইজোনাল ইন্ডেক্স থেকে আস্তে আস্তে মিডিয়ামে যাচ্ছে, বাঁক বাড়ছে, গতি কমছে, অশুকুর আকৃতি হ্রদের মতো আলাদা হয়ে গেল, এটাকে বলা হয় লো জোনাল ইন্ডেক্স, গতি কম। এইখানে একটা কথা বলি, এই যে দুটো বায়ু, এই দুটো বায়ুর সঙ্গে এর কালারটা এক, শেডটা এক, কারণ এই শীতল বায়ুটা এখানে চলে এসছে, এই শীতল বায়ুটা এখানে ঢুকে এলো। তাহলে কি হলো, শীতল বায়ু মেরু থেকে চলে এলো এখানে, তার মানে উষ্ণতা কমিয়ে দিল। আর উষ্ণ বায়ু এখান থেকে চলে যাচ্ছে ওপরের দিকে, তাহলে মেরুতে উষ্ণতা বাড়িয়ে দিল। ওই সেই হ্যাডলির কথা, উষ্ণতার সাম্য আনার জন্যই বায়ু প্রবাহ হয়, উষ্ণতার আনার জন্যেই, উষ্ণতার সাম্য আনার জন্যেই সমুদ্র স্রোত বয়।
এইবার হচ্ছে এইগুলো হচ্ছে এইখানে এইখানে বায়ু প্রবাহগুলো এই ঢালের জায়গায় প্রচন্ড জোরে বইবে, এগুলোকে বলা হয় যে এখানেই রসবি ওয়েভ তৈরি হবে, তার মধ্যের অংশটা জেট। এই যে ক্রান্তীয় ঊর্ধ্ব উচ্চচাপ মানে ট্রপোস্ফিয়ার, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের ক্রান্তীয় উচ্চচাপে যে এটা কিন্তু নিচে নিম্নচাপ না, এই উচ্চচাপ না, সেই ওপরে দেখে মেরুর ওপরে নিম্নচাপের আবর্ত বা ভটেক্স প্রসারিত চাপীয় ঢাল কোনো কোনো অংশে বেশি তীক্ষ্ণ, এখানেই জেট বায়ুর উৎপত্তি হয়। এবার আমরা আসি এইখানে, এটা হচ্ছে ওপরের এক, ওপরের একে এই জেট প্রবাহ এইভাবে চলছে, এইভাবে জেট প্রবাহটা চলছে। আর এর সঙ্গে জেট প্রবাহ যেখানে এইদিকে নামছে সেখানে উপর থেকে বায়ু নেমে এসে অ্যান্টিসাইক্লোন তৈরি করছে, প্রতিপ ঘূর্ণবাদ, বায়ুর যোগান হচ্ছে, উচ্চচাপ হচ্ছে। আর যেখানে আবার উপরে উঠে যাচ্ছে মানে উত্তর দিকে যাচ্ছে, এই দিকটা উত্তর দিক, উত্তর ধরে নিচ্ছি, এখান থেকে কি হবে, এই দিক থেকে বায়ু প্রবাহ এখান থেকে উপরে উঠে যাবে এবং এখানে নিম্নচাপ তৈরি হবে। তার ফলে এখানে এটা হচ্ছে ফ্রন্টের সাইন, সীমান্ত ঘূর্ণবাতে এরকম তৈরি হয়। ভারতেও এরকম একটা বায়ু প্রবাহ দেখা যায়, জেট প্রবাহ, সেটা আরো উপর দিয়ে প্রায় 17 কিলোমিটার উপর দিয়ে চলে। প্রচন্ড ঝড় বৃষ্টির পরে একটা ভয়ঙ্কর বায়ু প্রবাহ এরকম উপর দিয়ে প্রায় 18 কিলোমিটার উপর দিয়ে, এটা কিন্তু পূব দিক থেকে আসে। এই পূবালি জেটের সঙ্গে মৌসুমি বৃষ্টিপাত বা মৌসুমি আগমনের এখন মানে পরীক্ষা নিরীক্ষার স্তরে আছে। এবার আমরা পরের আরেকটা এতে এলাম, এটা হচ্ছে এল নিনো সাদার্ন অসিলেশন। এল নিনো এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক স্রোত, এটা বছর সবসময় থাকে না, এই একটা ক্যালামিটিক স্রোত বলে এটাকে, দুর্যোগ আনে। এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা হচ্ছে ভারত মহাসাগর। গিলবার্ট ওয়াকার, তিনি 1910 সালে এই প্রথম এই জিনিস বলেন যে কিছুদিন অন্তর অন্তর বা কয়েক বছর অন্তর অন্তর বায়ু প্রবাহের এই দিকেও একটা গতি হয়। এটা সবসময়ই হয় অবশ্য, এটা আবার অক্ষরেখার সমান্তরালে হয়, তাই একে বলা হয় ওয়াকার সেল, ওয়াকারের নাম শুনে। আমরা আগে দেখছিলাম জেট স্ট্রিম টিমগুলোর সময় মেরিডিওনাল সেল, এখানে দেখছি অক্ষরেখা বরাবর প্যারালাল সেল। এই প্যারালাল বরাবর যে সেলগুলো তৈরি হয় বা অক্ষরেখা বরাবর যে সেলগুলো তৈরি হয় তাকে ওয়াকার সেল বলে। এরকম একটা ওয়াকার সেলের এই সেলগুলো কোনো কোনো সময় এরকম এদিক ওদিক করে, মানে কোনো সময় এদিক থেকে তৈরি হয়ে এরকম এসে ওপরে ওঠে, আর কোনো কোনো সময় একটু এই দূর থেকে এসে ওপরে ওঠে, কোনো সময় আরও পেছনে চলে যায়, এরকম সব ব্যাপার। এইটাকে উনি বলেন সাদার্ন অসিলেশন, দক্ষিণী দোলন। এই দক্ষিণী দোলন হওয়ার জন্য এই যে নড়াচড়া করে, তার ফলে উচ্চচাপ নিম্নচাপ সরে সরে যায় বলে সারা পৃথিবীর বায়ুচাপের একটা পার্থক্য ঘটে। একে এখনকার বিজ্ঞানীরা ওয়ার্ল্ড ওয়াইড টেলিকানেকশন অফ ওয়েদার বলেন। আর এইটা কোনো এক বছর কোনো কোনো বছরে যখন এই রকম ঘটনা ঘটে তখন একটা উষ্ণ সমুদ্র স্রোত এই অঞ্চলে দেখা যায়। এই পেরু স্রোত, এটা পেরু অংশ, এখানে শীতল পেরু স্রোত পাওয়ার কথা, কিন্তু এখানে পেরু স্রোতটা না থেকে শীতল স্রোতের বদলে উষ্ণ স্রোত চলে আসে, এই স্রোতটাকে বলা হয় এল নিনো। এটা প্রথম ওই এর পেরু নাবিকরা দেখেছিল, ওখানে একসময় স্প্যানিশ কলোনি ছিল, যার জন্য স্প্যানিশের ভাষায় ওরা বলে এল নিনো। এটা দেখেছিল ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথমে, তাই বড়দিনের সময় দেখেছিল বলে একে এল নিনো, পবিত্র শিশু বা যীশু খ্রিস্ট কথা এরা বলা হয়। এখানে বলা আছে গিলবার্ট ওয়াকার এটা দেখেছিলেন এবং 1966-তে জ্যাকব বিয়াগনেস দক্ষিণী দোলন ও এল নিনো সম্পর্ক নির্ণয় করেন। এল নিনো কি জিনিস, আচ্ছা এবার আমরা দেখে নিই। এইটা হচ্ছে পেরু, এটা প্রশান্ত মহাসাগর, এদিকে ভারত মহাসাগর এইদিকে এসে গেছে, এই ভারত মহাসাগর, এবং এখানে পাপিটি টাহিটি বলে একটা দ্বীপ আছে। এটা এখান থেকে পেরু থেকে এই জায়গাটার ছবিটা এখানে দেখানো হচ্ছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে সাধারণ ঘটনা যেরকম থাকে। এখানে শীতল পেরু স্রোত এই পেরুর গায়ে ধাক্কা মারছে, এই স্রোতটা নিচে থেকে ওঠে, এই জায়গাটাকে বলা হয় থার্মোক্লাইন। এই স্রোতটার একটা নাম আছে, এই অন্তঃস্রোতটার নাম হচ্ছে অলিভার ক্রমওয়েল কারেন্ট। এই অলিভার ক্রমওয়েল কারেন্ট, এটা মনে রাখতে হবে না, এটা উপর দিকে ওপরে ওঠে, উঠলে এখানটায় শীতল জল এসে গেল, আর যেই শীতল জল এসে গেল, শীতল জল যেই এসে গেল সঙ্গে সঙ্গে এই জায়গাটায় শীতল স্রোত তৈরি হয়ে গেল। আর শীতল স্রোত তৈরি হলে এখানে উচ্চচাপ হবে, এদিক থেকে বায়ু প্রবাহ প্রবল জোরে এদিকে বইবে, এখানে সমুদ্রের বায়ুর সঙ্গে মিশে বায়ু আস্তে আস্তে গরম হয়ে যাবে, সমুদ্রের বায়ুতে আর্দ্রতা থাকবে, মেঘ হবে এবং মেঘ থেকে প্রবল বৃষ্টিপাত হবে, সমুদ্রটাও কীরকম ঢেউ খেলানো হবে, এটা পাপির টাহিটি অঞ্চলে বৃষ্টিপাত হবে। এটাকে বলা হয় লা নাদা স্প্যানিশ ভাষায়, এটা নর্মাল।
এইবার আমরা এল নিনোয় দেখি। এল নিনোতে দেখি থার্মোক্লাইনটা পুরো শুয়ে পড়েছে, ফলে এখানে পুরোটাই উষ্ণ স্রোত, শীতল স্রোত নেই। তাই শীতল স্রোত নেই বলে এই অংশটায় এবারে তো নিম্নচাপ হয়ে যাবে, এবার তো উচ্চচাপ হবে না, তাহলে এই বায়ু প্রবাহ দুর্বল হয়ে গেল। এখান থেকে এই মেঘ এই পাশে সরে এলো, এইটা সরে এলো, এটা কিন্তু কয়েক হাজার কিলোমিটার সরে এলো প্রায়, এবং যে সরে এলো তার ফলে পাপিটি তাহিতিতে এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে বৃষ্টিপাত কমে যাবে। মৌসুমি এই বছর কম জোর হয়, সাধারণভাবে দেখা যায়, আমরা দেখেছি। সবসময় সম্পর্ক থাকে তা নয়, কিন্তু বেশিরভাগ সময় থাকে। এটাকে বলা হয় এল নিনো। আর এই পাশে হচ্ছে থার্মোক্লাইনটা আবার একটু বেশি সরে এসেছে, এর থেকেও সরে এসেছে, নর্মালের থেকেও সরে এসেছে। তখন এখানে উচ্চচাপ বেশি হয়ে গেল, কারণ শীতল স্রোত অলিভার ক্রমওয়েল কারেন্ট ওপরে উঠে পেরু স্রোতে পরিণত হয়েছে। এখান থেকে উচ্চচাপ থেকে বায়ু প্রবাহ আসছে, মেঘকে ঠেলে নিয়ে গেছে আরো দূরে এই দক্ষিণ পূর্ব এশিয়ার মাথায়। এখানে প্রবল বৃষ্টি, মৌসুমি প্রবল। একে বলা হয় লা নিনা বা গার্ল চাইল্ড, মানে শিশু কন্যা। এই যে সময়টা হয় যখন এই এল নিনো আসে, সেই সময় হয় কি, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হয়, যেখানে চিলির আটাকামা বলে একটা মরুভূমি আছে, এই মরুভূমিতে বৃষ্টিপাত হয়, ফলে ফসল টসল হয়। ওরা সঙ্গে সঙ্গে এটাকে বলে অ্যানোস ডে অ্যাবান্ডেন্সিয়া, মানে প্রাচুর্যের বছর। কিন্তু আসলে এল নিনো প্রত্যেক জায়গায় ক্ষতি করে। আমরা এখানে এই এল নিনোরই বড় করে এই দুটো দেখিয়ে নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা আমি ন্যাশনাল জিওগ্রাফিকে মার্চ 1999 ম্যাগাজিন থেকে নিয়েছি। আমার আজকে এখানে পড়ানো এখানেই শেষ হলো। ধন্যবাদ।